আপনার কাছে জানতে চাইছিলাম যে আজকে জরিপের তথ্যটি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ৫৬% মানুষ পিয়ার সম্পর্কে ধারণা রাখেন। আমি যেহেতু একটু টেকনিক্যাল এরর আছে, আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রেখে যেতে চাই একসাথেই। নির্বাচনের যে ফলাফল, বিগত নির্বাচনে যেগুলো আসলে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তাতে দেখা যায় সর্বোচ্চ ১২% ভোট পেয়েছে জামাত ৯১ সালে। এরপরের কোনো ভোটই ৫%-এর বেশি পায়নি। পিয়ার হলেই বা কতটা লাভবান হবে বলে মনে করেন সামনে নির্বাচনে? জি জি, এখানে আমরা কেন পিআর এর কথা বলছি, সেটার মূল কারণ হলো যে আমরা চাই যে পিআর পদ্ধতির মাধ্যমে যে পার্সেন্টেজের ভোট পাবেন দলগুলো, সেই পার্সেন্টেজের বিষয় আশয় যেন ওই অনুপাতে পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন থাকে। এই জন্যই মূলত পিআর সিস্টেম আমরা এখানে দাবি করছি। হ্যাঁ, আমার জাহিদ ভাই যে কথা বলছেন যে এখানে দুর্নীতির আশঙ্কা আছে, একটা জিনিস কিন্তু আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। পিআর এর নানান ধরনের ক্যাটেগরি আছে। আমরা যেটা প্রপোজ করেছি এটা ক্লোজ লিস্ট পিআর। ক্লোজ লিস্ট পিআর বলে ওই ধরনের পিআর কে যেখানে পার্টিগুলো নির্বাচনের পরে তার সংসদ সদস্য কারা হবেন সেটা নির্ধারণ করবেন না। তারা নির্বাচনের আগেই বলে দিবেন যে তারা যদি ইলেক্টেড হন, যে পার্সেন্টেজ তারা পাবেন সেই পার্সেন্টেজ অনুপাতে যাদের নাম তারা আগেই ঘোষণা করবেন, ইলেকশন কমিশনে জমা দিবেন। সেই ইলেকশন কমিশনে জমা নাম যাদের মধ্য থেকে দিবেন, যে পার্সেন্টেজ তারা জিতবেন তাদের মধ্য থেকে নিতে হবে। নতুন করে লোক আনতে পারবেন না। নতুন করে লোক ইচ্ছা অনুযায়ী যুক্ত করতে পারবেন না। নতুন করে লোক যদি যুক্ত করতে না পারেন, তাহলে দুর্নীতির আশঙ্কাটা উনি কোথায় ঠিক করছেন তা আমি বুঝতে পারিনি। তো আমরা এটাই বলেছি, যেমন ধরেন জামাত ইসলামী। জামাত ইসলামী এখনই বলবে যে তারা এই ৩০০ জন বা ৪০০ জন যে কটা আসন হবে তাদেরকে তারা বাছাই করবে এবং যে পার্সেন্টেজ অনুযায়ী ভোট পাবে, যেমন জামাত ইসলামী ২০% ভোট পেল, ৩০% ভোট পেল, ৩০% ভোট পেলে ৩০০টা যদি আসন হয় তাহলে ৯০টা আসন পাবে। তারা তাদের ওই ক্লোজ লিস্ট থেকে, যে লিস্টটা তারা নির্বাচন কমিশনে দাখিল করেছিল, তার মধ্য থেকেই ১ থেকে ৯০ জনকে তারা নিতে পারবে। এর বাইরে তারা নিতে পারবে না। ফলে এখানকার করাপশনের যে কথা বলা হচ্ছে দলগুলো, এটা বাস্তবিকতা হওয়ার কথা নয়। আর আমাদের দেশে বর্তমান সিস্টেমে মনোনয়ন বাণিজ্য তো হচ্ছে, সকলেই আমরা জানি মনোনয়ন বাণিজ্য কিভাবে হয়। তো তা যদি হয়ে থাকে তাহলে এর চাইতে পিআর সিস্টেমে আমরা করাপশন, মাসল, মানি এগুলো থেকে বের হতে পারবো এবং কোয়ালিটিটাও এনশিওর হবে। এই জন্যই আমরা করছি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে জরিপে ধরা পড়েছে যে এত পার্সেন্ট মানুষ এটা বোঝে না। হ্যাঁ, একটা নতুন সিস্টেম হিসেবে ইন্ট্রোডিউস করতে গেলে একটা অংশের মানুষ বুঝবে না, বুঝতে সময় লাগবে। এটা তো ঠিকই আছে। এই জন্য ঐকমত্য কমিশন থেকে আরেকটা কথা বলা হয়েছিল যে কিছু আসনে পিআর আর কিছু আসনে হলো সরাসরি এখনকার সিস্টেমে ভোট। ঐকমত্য কমিশন আরেকটা প্রস্তাব দিয়েছিল যে উচ্চ কক্ষে পিআর আর নিম্ন কক্ষে আসন সংক্রান্ত ভোট। এই ২-৩টে প্রস্তাব কিন্তু এখানে আছে। একটা, যিনি নির্বাচন সংক্রান্ত যে কমিটি, তাদের যিনি প্রধান আছেন, তিনি জনাব বদিউল আলম সুজন, তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে সব আসনে পিআর না করে কিছু কিছু আসনে পিআর করা আর কিছু কিছু আসনে পিআর না করা। ফলে ইন ইটস এন্টায়ারিটি যদি দেখা যায় তাহলে উচ্চকক্ষে পিআর হবে নাকি নিম্নকক্ষে পিআর হবে, নাকি উচ্চকক্ষে পিআর হবে আর নিম্নকক্ষের আংশিক পিআর হবে আর আংশিক ট্রেডিশনাল সিস্টেমে হবে, এই আলোচনাটাই এখানে ঐকমত্য কমিশনে ঐকমত হয়ে যে সনদটা হয়েছিল, এটা যদি এক্সিকিউট করা হতো তাহলে এই বিতর্কটা কিন্তু অনেকটাই লাঘব হয়ে যেত। তখন সমাধানটা কুড হ্যাভ বিন ইজিয়ার। কিন্তু ঐকমত্য কমিশন যখন উচ্চকক্ষে এই প্রপোজাল দিলেন যে ১০৫ জন সদস্য হবে এবং সেটা পিআর সিস্টেমে হবে, সেখানে বিএনপি ডিসেন্টিং দিয়েছেন, নট অফ ডিসেন্ট দিয়েছেন। অর্থাৎ তারা উচ্চ কক্ষেও পিআর মানেন না, নিম্ন কক্ষেও পিআর মানেন না। জামাত ইসলামী এবং কিছু রাজনৈতিক দল, বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয়টাকেই পিআর এর জন্য আর্গুমেন্ট করছে। এই ক্ষেত্রে আমার বিবেচনায় it would be really practicable to solve and implement the July Charter.
যদি জুলাই চার্টারকে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে বিবাদমান দলগুলোর মধ্যে যে সমস্যা রয়েছে সেটাও যেমন সমাধান করা সম্ভব, সবগুলো ইস্যুকে একসাথে অ্যাড্রেস করা পসিবল বলে আমি মনে করি। একটি বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে তালিকার কথা, যদি মনোনয়ন বাণিজ্যের প্রসঙ্গ আনেন তাহলে যেই তালিকাটি প্রথমে করা হবে সেখানে কি মনোনয়ন বাণিজ্য হতে পারে না? হ্যাঁ, সেই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে আপনি এখন যে মনোনয়ন বাণিজ্য যে সিস্টেম হয় সেখানেও হতে পারে। তাহলে পিআর সিস্টেমের সঙ্গে এটা ডিফারেন্স কোথায় হলো? যেকোনো সময় করা যাবে এবং এটা যদি এখানে করা যায় তাহলে পিআর করতে অসুবিধা কোথায়? ফলে আমরা এটাই বলছি যে মনোনয়ন বাণিজ্যের যে কালচার আমাদের দেশে আছে, এটি সবসময় হলো প্রযোজ্য। এটা যদি আপনি বলেন যে পিআর সিস্টেমে হবে, সেখানেও হতে পারে, এখনকার সিস্টেম হবে, এখানেও হতে পারে। এটাই যদি হয় তাহলে সিস্টেম তো যেকোনো একটা নিলেই হয়। উভয় সিস্টেমে যদি এই সম্ভাবনা থেকে যায়, কিন্তু আমার ভাই যেটা বলেছেন যে ওখানে বেশি হওয়ার আশঙ্কা থাকবে, আমি সেটার কাউন্টারে বলেছিলাম যে ওখানে বেশি হওয়ার কাউন্টারটাকে এনকাউন্টার দেওয়ার জন্য একটা সিস্টেম আছে, এটা ক্লোজড পিআর। এই ক্লোজড পিআরটার মধ্যে আপনাকে তো আগেই নাম সিলেক্ট করে ফেলতে হবে। এটা তো এখনো তো আমরা আগেই নাম সিলেক্ট করি, তাই না? যদি তাই হয়ে থাকে তাহলে আগেই নাম সিলেক্ট করার আগে যদি বাণিজ্য হয়, এটা পিআরেও হয়, নন পিআরেও হয়, তাহলে তো ইকুয়াল একই কথা হলো। তাহলে তার ওই আর্গুমেন্টটা সঠিক হলো না যে পিআর হলে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আগেই তো ডিসক্লোজ করতে হবে, আগেই তো ইলেকশন কমিশনকে তালিকা দিয়ে দিতে হবে। এর বাইরে থেকে তো নিতে পারবে না। এর বাইরে থেকে একজন ঢুকবে, কি করে ঢুকবে? তিনি অর্থের বিনিময়ে ঢুকবেন অথবা ইনফ্লুয়েন্সের বিনিময়ে ঢুকতে পারবেন না। তো এখন যেমন ডিক্লেয়ার করা হচ্ছে, তখনও ডিক্লেয়ার করতে হবে। এটা ওয়ান অফ দি সিস্টেম। পিআর এর 8টা ক্যাটাগরি আছে। যে আমরা ডাকসু নিয়ে কথা বলছিলাম, আমি সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো